আজকের আলোচ্য বিষয় হলো ম্যাকবেথ। ম্যাকবেথ কি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, এটি একটি বিয়োগান্ত নাটক। খুব সংক্ষেপে এই গল্পটাকে বোঝানোর চেষ্টা করব, কিন্তু যেভাবেই বলবো মোটামুটিভাবে সমস্ত প্রশ্ন উত্তর তোমার কাজে লেগে যাবে, মানে এটার বাইরে কিছু প্রশ্ন উত্তর আসবে না। সো ইটস গোয়িং টু বি রিয়েলি প্রোডাক্টিভ ফর ইউ। ম্যাকবেথের গল্পটাকে ভালো করে শুনে নাও, বুঝতে সুবিধা হবে সব কিছুই, ঠিক আছে? গল্পটা হচ্ছে স্কটল্যান্ডের গল্প। স্কটল্যান্ড বলে একটা দেশ আছে, সেই দেশে একজন মহারাজা রয়েছেন, ঠিক আছে? সেই মহারাজার নাম কি? সেই মহারাজার নাম হচ্ছে কিং ডানকান। তাহলে স্কটল্যান্ড হলো দেশের নাম, সেই দেশে একজন মহারাজা রয়েছেন, সেই মহারাজার নাম কি? মহারাজার নাম হচ্ছে কিং ডানকান। সেই ডানকান একজন ন্যায়দীপ্ত মহান মহারাজা, কিন্তু ডানকানের এই যে কিং অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের যিনি মহারাজা, তার আজকে বড় বিপদ। কেন বড় বিপদ? তার যে বিশ্বস্ত সেনাপতি ছিল, তার নিজের যে বিশ্বস্ত সেনাপতি ছিল, তার নাম হচ্ছে থেন অফ কর্ডার। মানে আগেকার দিনে জমিদারগুলোই নিজের সেনাপতি হতো, মানে একজন রাজার নিচে হয়তো 10 জন জমিদার আছে, সেই 10টা জমিদার 10টা সেনাপতি, সেই 10টা সেনাপতির আন্ডারে নিজের নিজের সেনা থাকে, 50,000 করে সেনা থাকে, এইরকম, ঠিক আছে? তো এই যে মহারাজা রয়েছেন, মহারাজার নাম হচ্ছে কিং ডানকান, যিনি স্কটল্যান্ডের, সমগ্র স্কটল্যান্ডের মহারাজা। তার নিজের বিশ্বস্ত সেনাপতি, যার নাম ছিল থেন অফ কর্ডর, আজকে মহারাজের বিরুদ্ধে চলে গেছেন। তাহলে মহারাজা একদিকে দাঁড়িয়ে আছেন, তার বিরোধী হয়ে গেছে তার নিজের সেনাপতি, যে সব দিকে শক্তিশালী এবং বড় সেনাপতিটা ছিল, তার নাম হচ্ছে থেন অফ কর্ডর। সেই থেন অফ কর্ডর আবার সাহায্য পাচ্ছে কার কাছ থেকে? বিদ্রোহীদের যে দলনেতা ছিল। বিদ্রোহীদের দলনেতাকে, বিদ্রোহীদের দলনেতা হচ্ছে ম্যাকডোনাল্ড। ম্যাকডোনাল্ড বলে একটা শক্তিশালী দলনেতা আছে, ও বিদ্রোহী দলনেতা। সেই ম্যাকডোনাল্ড, থেন অফ কর্ডের এবং প্রতিবেশীর যে রাজা ছিল, প্রতিবেশী রাজা নরওয়ের রাজা, ঠিক আছে, সেই নরওয়ের রাজা তাদেরকে সমর্থন করেছে। তার মানে বলতে গেলে একদিকে দাঁড়িয়ে আছে কিং ডানকান এবং তার বিরুদ্ধে 3জন এক কাট্টা হয়ে গেছে, 3জন একদিকে দাঁড়িয়ে গেছে। তার নিজের সেনাপতি থেন অফ কর্ডের, প্রতিবেশী রাজা কিং অফ নরওয়ে এবং বিদ্রোহীদের নেতা ম্যাকডোনাল্ড, 3জন দাঁড়িয়ে গেছে এবং একটা শক্তিশালী ফোর্স দাঁড়িয়ে গেছে মহারাজা ডানকানের বিরুদ্ধে। এবং মহারাজা ডানকান তো মহা মুশকিলে পড়েছে, তার কারণ এদের শক্তি এতটাই বেশি যে মহারাজা ডানকানকে পরাজিত করে দিতে পারে খুব সহজে। এবং মহারাজা ডানকান ভেবে পাচ্ছেন না, কুল খুঁজে পাচ্ছেন না যে কি করবো এই পরিস্থিতিতে। তখন মহারাজা ডানকান নিজের যে অন্য সেনাপতিগুলো আছে, মহারাজা ডানকানের বাই দ্য ওয়ে আরো অনেক সেনাপতি আছে, কিন্তু তারা এত বড় নয় থেন অফ কর্ডরের মতো। তো যাই হোক, মহারাজা ডানকান অন্যান্য সেনাপতিদের ডাকলেন। এই সমস্ত সেনাপতিদের মধ্যে 2জনের নাম বিশেষ উল্লেখযোগ্য। অনেকজন সেনাপতি রয়েছে, তার মধ্যে ম্যাকবেথ রয়েছেন, ইনি একজন সেনাপতি, ব্যাঙ্কো রয়েছেন, ইনি একজন সেনাপতি, ম্যাকডাফ রয়েছেন, ইনি একজন সেনাপতি, এইরকম করে অনেকগুলো নাম রয়েছে। তো মহারাজা কিং ডানকান দুটো সেনাপতিকে ডাকছে, যার নাম হচ্ছে ম্যাকবেথ, যাকে তিনি খুব বিশ্বাস করেন। সেই ম্যাকবেথ মহারাজা ডানকানের হয়ে লড়াই করতে যাচ্ছে। ম্যাকবেথ এবং ব্যাঙ্কো, ম্যাকবেথের প্রিয় বন্ধুর নাম ব্যাঙ্কো। তাহলে কিং ডানকান একদিকে দাঁড়িয়ে আছে, এটা হলো কিং ডানকান, আর এই দিকে দাঁড়িয়ে আছে, এটা হলো কিং ডানকান, আর এই দিকে দাঁড়িয়ে আছে বিরোধী শক্তি। বিরোধী শক্তি কে কে? বিরোধী শক্তিগুলো কে কে? বিরোধী শক্তিগুলো হলো বাই দ্য ওয়ে, আমরা যদি বলি কিং অফ নরওয়ে, নরওয়ের মহারাজা, এবং থেন অফ কর্ডের এবং বিদ্রোহীদের দলনেতা ম্যাকডোনাল্ড, এইদিকে আছে বিরোধী শক্তি। এইদিকে মহারাজা ডানকানের হয়ে লড়ছে কে? ডানকানের হয়ে লড়াই করছে কে? ডানকানের হয়ে লড়াই করছে ম্যাকবেথ। ম্যাকবেথ হলো মহারাজা ডানকানের বিশ্বস্ত সেনাপতি, ও লড়াই করতে যাচ্ছে। তাহলে যখন লড়াই শুরু হচ্ছে, সব কিছু যেন বিরোধীদের দলে বা বিরোধীদের পক্ষে মনে হচ্ছে, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং ইজ গোয়িং ফর দ্য এনিমি, শত্রুদের হয়ে যাচ্ছে। কিন্তু যখন ম্যাকবেথ লড়াই করতে যাচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে ম্যাকবেথ সব কিছুকে পাল্টে দিচ্ছে। এত ভালো লড়াই করছে যে ম্যাকবেথ গিয়ে পর ওই যে বিদ্রোহীদের দলনেতা ম্যাকডোনাল্ড, তাকে মেরে ফেলছে এবং থেন অফ কর্ডের ধরা পড়ে যাচ্ছে এবং প্রতিবেশী রাজা নরওয়ে পরাজিত হচ্ছে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাকবেথের দারুণ লড়াইয়ের জন্য, যে অসাধারণ সুন্দর লড়াই করলো ম্যাকবেথ, সেই জন্য ম্যাকবেথ জিতে যাচ্ছে। এবার ম্যাকবেথ জিতেছে, যুদ্ধ জয়লাভ হয়ে গেছে এবং মহারাজা খুব খুশি। মহারাজার এই খবরটা পেয়ে গেছে, মহারাজা নিজের আসলে শিবিরেই বসেছিল, ওখানে একটা ব্লাডি ক্যাপ্টেন ছুটে ছুটে আসছে এবং মহারাজাকে সেই খবরটা দিচ্ছে। এবং মহারাজা ডানকান এই শুনে খুব খুশি হচ্ছে এবং ম্যাকবেথের খুব প্রশংসা করছে যে ম্যাকবেথের জন্য আমি যুদ্ধ জিতেছি। তাই যাই হোক, এই হলো পরিস্থিতি। এবার ম্যাকবেথ এবং তার প্রিয় বন্ধু ব্যাঙ্কো এরা বাড়ি ফিরে আসছে। ম্যাকবেথ এবং তার প্রিয় বন্ধু ব্যাঙ্কো বাড়ি ফিরে আসছে।
সন্ধ্যাবেলা আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, রাস্তাঘাটে কেউ নেই, পাহাড়ি অঞ্চল দিয়ে হ্রদের মধ্য দিয়ে এরা বাড়ি ফিরে আসছে। যখন হ্রদের মধ্য দিয়ে বাড়ি ফিরে আসছে, হঠাৎ করে তিনটে ডাইনি এদিকে ঘিরে ধরছে। তিনটে ডাইনি ম্যাকবেথকে ঘিরে ধরছে, ব্যাংকোকে ঘিরে ধরছে। ব্যাংকো ডাইনিগুলোর সাথে কথা বলবার চেষ্টা করছে। তোমরা কে? তোমাদেরকে দেখে তো মনে, তোমরা কে? নিজের পরিচয় দাও, ব্যাংকো জিজ্ঞেস করছে। ব্যাংকো ডাইনিগুলোর সাথে কথা বলবার চেষ্টা করছে, কিন্তু ডাইনিগুলো কিন্তু ব্যাংকোর সাথে কথা বলছে না, ডাইনিগুলো ম্যাকবেথের সাথে কথা বলছে। কেন ম্যাকবেথের সাথে কথা বলছে? কারণ ডাইনিগুলোর টার্গেট ব্যাংকো নয়, ডাইনিগুলোর টার্গেট হলো ম্যাকবেথ। তো ম্যাকবেথের সাথে সরাসরি কথা বলছে এবং তিনটে ডাইনি ম্যাকবেথকে ঘিরে ধরছে এবং ম্যাকবেথকে তিনটে কথা বলছে তিনটে ডাইনি। প্রথম ডাইনি আসছে এবং ম্যাকবেথকে বলছে, থেন অফ গ্ল্যামিস, হেল দি থেন অফ গ্ল্যামিস, তোমাকে আহ্বান জানাই, তোমাকে স্বাগত করি গ্ল্যামিসের জমিদার। সত্যিই ম্যাকবেথ গ্ল্যামিসের জমিদার ছিল। গ্ল্যামিস হলো একটা জায়গার নাম, সেই জায়গাটার নাম গ্ল্যামিস এবং সেটা একটা ছোট জায়গা ছিল, সেখানকার জমিদার ছিল ম্যাকবেথ এবং সেই জমিদার হওয়ার সূত্রেই সে সেনাপতি ছিল। তো গ্ল্যামিসের জমিদার প্রথম ডাইনি এসে বললো, হেল দি থেন অফ গ্ল্যামিস। এবার দ্বিতীয় ডাইনি চলে এলো এবং দ্বিতীয় ডাইনি বলল, হেল ম্যাকবেথ থেন অফ কর্ডর। ম্যাকবেথ, তোমাকে আহ্বান জানাই, তোমাকে সম্মান করি, তোমাকে স্বাগত জানাই, তুমি হলে কর্ডরের জমিদার। এবার ম্যাকবেথ তো জানে আমি কর্ডরের জমিদার নই, তার কারণ কর্ডরের জমিদার হওয়া বিশাল ভাগ্যের বিষয়, অনেক বড় জায়গা সেটা কর্ডর। আর কর্ডরের যে জমিদার ছিল সে যদিও মহারাজের এগেনস্টে আজকে লড়াই করছে, কিন্তু সে তো মরে যায়নি রে বাবা, সে তো মারা যায়নি, সে তো এখন বেঁচে আছে। কি জানি মহারাজে ক্ষমা করে দেবে, সেই আবার কর্ডরের জমিদারই থেকে যাবে, তা আমি কি করে কর্ডরের জমিদার হয়? এটা ম্যাকবেথ ভাবতে শুরু করলো। 3 নম্বর ডাইনি এলো এবং সেই 3 নম্বর ডাইনি ম্যাকবেথকে বলল, হেল দি ম্যাকবেথ কিং অফ স্কটল্যান্ড, তুমি হলে স্কটল্যান্ডের ভবিষ্যতের রাজা। ম্যাকবেথ এই কথা শুনে ভাবতে শুরু করেছে, আমি ভবিষ্যতের রাজা, আমি স্কটল্যান্ডের রাজা হবো, এটা কিভাবে সম্ভব? এটা ম্যাকবেথ এরকম ভাবতে শুরু করছে, বুঝতে পারলে? এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাকবেথ সেই চিন্তায় বিভোর হয়ে যাচ্ছে যে আমি স্কটল্যান্ডের রাজা হবো। তার কারণ তার মনে মনে সর্বদা ইচ্ছা ছিল যে আমি স্কটল্যান্ডের রাজা হব, ঠিক আছে, এইটা তার মনে মনে কিন্তু সর্বদা ইচ্ছা ছিল। এরপরে তার বন্ধু ব্যাংকো, তার সাথে কিন্তু তার বন্ধু বেস্ট ফ্রেন্ড ব্যাংকো ছিল। সে ব্যাংকো বলছে যে তুমি আমার সময়, ডাইনিগুলোকে বলছে যে ইউ শুড সে সামথিং অ্যাবাউট মি, আমার নিয়েও তোমরা কিছু বলো। তখন তিনটে ডাইনি ব্যাংকোকে ঘিরে ধরছে, তার বন্ধুটাকে ঘিরে ধরছে এবং বন্ধুটাকে বলছে যে তুমি ম্যাকবেথের থেকে ছোট কিন্তু ম্যাকবেথের থেকে মহান, লেসার বাট গ্রেটার, তুমি ছোট কিন্তু তুমি বেশি মহান। 2 নম্বর ডাইনিটা এসে ব্যাংকোকে বলছে, ইউ উইল নেভার বি দ্য কিং বাট ইয়োর সন্স অ্যান্ড সাকসেসার্স, তুমি কোনোদিনও রাজা হবে না, কিন্তু তোমার ছেলেরা, তোমার বংশজ যারা থাকবে তারা রাজা হবে, তুমি অনেক রাজার পিতা হবে, এইটা বলছে। আর তারপরে আরেকটা ডাইনি এলো এবং সেও ঘিরে ধরলো এই ব্যাংকোকে এবং ঘিরে ধরে বলল কি বলছে, যে 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 3 নম্বর কথাটা বলছে, দেখো 3টে কথা বলে দিল, তুমি ছোট কিন্তু মহান। 2 নম্বর হচ্ছে তুমিও খুশি নাও কিন্তু তুমি ম্যাকবেথের থেকে বেশি খুশি, নট হ্যাপি বাট মাচ হ্যাপিয়ার দ্যান ম্যাকবেথ। আর 3 নম্বর কথা হলো তুমি কোনোদিনও রাজা হবে না, কিন্তু তোমার ছেলেরা রাজা হবে। এই 3টে ভবিষ্যৎবাণী করলো এবং তারপর ডাইনিরা অদৃশ্য হয়ে গেল কোনখানে। যেই না কথা শেষ হয়েছে ম্যাকবেথ খুব খুশি। ম্যাকবেথ ব্যাংকোকে জিজ্ঞেস করছে, হ্যাঁ ব্যাংকো, তোর ভালো লাগছে না যে তোর ছেলেরা রাজা হবে? তার মানে ম্যাকবেথ যেন শুনতে চাইছে, আরে তুইও তো বল আমি রাজা হব, ডাইনিগুলো বললো, ঠিক আছে, এইরকম ম্যাকবেথ পুরো খুশি হয়ে গেছে, ও প্রভাবিত হয়ে গেছে ডাইনিদের কথার দ্বারা। একটু পরেই 2জন রাজসভাসদ আসছে, এখানে আমরা রসকে দেখতে পাচ্ছি, রস নামক একটা রাজসভাসদকে দেখতে পাচ্ছি। উনি আসছেন এবং ব্যাংকোকে বলছেন যে ম্যাকবেথকে বলছেন যে মহারাজা তোমার লড়াই খুব খুশি হয়েছে এবং মহারাজা তোমাকে থেন অফ কর্ডর বানিয়েছে। ম্যাকবেথ বলছে এটা কিভাবে সম্ভব, থেন অফ কর্ডর যদিও বিশ্বাসঘাতকতা করেছিল কিন্তু উনি তো বেঁচে আছে, আমি তাছাড়া থেন অফ কর্ডর হব কি করে? আসলে কি হয়েছে, সে তখন ইনফর্ম করছে যে থেন অফ কর্ডর বিশ্বাসঘাতক ছিল এবং থেন অফ কর্ডর ধরা পড়েছে, তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন মহারাজা এবং এতক্ষণে সম্ভবত থেন অফ কর্ডরকে মেরেও ফেলা হয়েছে এবং সেই পজিশনটাকে, থেন অফ কর্ডরটাকে ম্যাকবেথকে দেওয়া হচ্ছে এবং ম্যাকবেথ সেই কথা শুনে কিন্তু খুব খুশি হয়ে যাচ্ছে। ম্যাকবেথ এবার মনে মনে ভাবতে শুরু করছে যে ডাইনিদের 3টে কথার মধ্যে 2টো সত্য প্রমাণিত হয়ে গেল, তাহলে আর একটা যেটা বলেছে মানে থেন অফ গ্ল্যামিস সত্য প্রমাণিত হয়ে গেল, থেন অফ কর্ডর সত্য প্রমাণিত হয়ে গেল, আর কিং অফ স্কটল্যান্ড যেটা বলেছে মনে হয় তাহলে এটাও সত্য প্রমাণিত হবে। এটা তার মনে হতে লাগলো। কার মনে হতে লাগলো? ম্যাকবেথের মনে হতে লাগলো। অন্যদের ব্যাংকও তাকে বোঝানোর চেষ্টা করলো যে বন্ধু, এই ডাইনিদের কথাগুলো বেশি সিরিয়াসলি নাও না, তার কারণ ডাইনিরা অর্ধেকটা সত্যি বলে, তারপর তোমার কনফিডেন্স উইন করবে এবং তারপরে তোমাকে বড় বিপদের দিকে ফেলে দেবে। এইটা যেন ব্যাংকও বোঝানোর চেষ্টা করলো ম্যাকবেথকে। কিন্তু যাই হোক, ম্যাকবেথের মনে কিন্তু ইচ্ছা হয়ে গেছে। এরপর ম্যাকবেথ যাচ্ছে মহারাজের কাছে।
মহারাজা তাকে থেন অফ কর্ডের বানাচ্ছে, মহারাজা তার ভূয়সী প্রশংসা করছে, মহারাজা ডানকান ম্যাকবেথকে বলছে, ম্যাকবেথ নিয়ে কি বলছে, বলছে বেলোনাস ব্রাইড গ্রুম, বেলোনা হচ্ছে যুদ্ধের দেবী, তার প্রেমিক হলো ম্যাকবেথ, ব্রেভ ম্যাকবেথ, ম্যাকবেথ হলো সাহসী ম্যাকবেথ, নোবেল ম্যাকবেথ, মহান ম্যাকবেথ, ভ্যালিয়ান্ট কাজেন, আমার বীর ভাই, ঠিক আছে, কাজেন মানে তো ভাই, আসলে বীর ভাই, এবং কি লায়ন এবং হেয়ার, খরগোশ, বাকিগুলো সব খরগোশ, তুমি হলে সিংহ, এবং কি ইগল এবং স্প্যারো, তুমি হলে ইগল পাখি, বাকিগুলো হলো চড়ুই পাখি। এইভাবে ম্যাকবেথ সম্বন্ধে ভূয়সী প্রশংসা করছেন। তো যাই হোক, ম্যাকবেথকে এরপর বলছে যে আমি তোমার বাড়িতে খাবার খেতে যাব, মানে আমি তোমার বাড়িতে খাবার খেতে যাব। এই কথা শুনে ম্যাকবেথের খুব ভালো লাগছে। তার কারণ ধরো, সাপোজ এজ অ্যান এক্সাম্পল বলছি, এটা একটা সম্মান, এটা একটা বড় সড়ো সম্মান। যদি খান স্যার তোমার বাড়িতে খাবার খেতে আসবে বললো, তাহলে এটা একটা বড় রেসপেক্ট যে আমার বাড়িতে খান স্যার আসছেন খাবার খেতে, বা আব্দুল কালাম স্যার যদি আসতেন, সো ইটস এ রেসপেক্ট। তো যখন মহারাজা যখন বলছেন যে আমি তোমার বাড়িতে খাবার খেতে আসবো, তখন ম্যাকবেথ খুব খুশি হয়ে যাচ্ছে, এবং ম্যাকবেথ বলছে ঠিক আছে তাহলে আমি চললাম, এবং আমি আমার লেডি ম্যাকবেথ, ম্যাকবেথের স্ত্রীর নাম হচ্ছে লেডি ম্যাকবেথ, তাকে বিষয়টা বলি এবং সবকিছু গিয়ে পর ঠিক করবো। ইতিমধ্যে আমরা জানতে পারবো যে ম্যাকবেথ ইতিমধ্যে একটা চিঠি লিখেছে, এবং সেই চিঠিটা পৌঁছে দিয়েছে, চিঠিটা চলে এসেছে লেডি ম্যাকবেথের কাছে। ম্যাকবেথ চিঠিতে সব কিছু লিখেছে, মানে পুরো লয়াল হাজবেন্ড, বুঝতে পারলি। পয়েন্ট হচ্ছে যে ম্যাকবেথ চিঠিতে সব কিছু লিখেছে, যে ডাইনিদের সাথে দেখা হয়েছিল, ডাইনিরা বলেছে যে 3টে ভবিষ্যৎবাণী করেছিল, যে থেন অফ গ্লেমিস বলেছিল, থেন অফ কর্ডার বলেছিল, কিং অফ স্কটল্যান্ড বলেছিল, 3টে ভবিষ্যৎবাণীর মধ্যে দুটো সত্য প্রমাণিত হয়ে গেছে, আর একটা সত্য হতেও পারে কারণ ডাইনিরা বলে গেছে। এইগুলো সব লেডি ম্যাকবেথ রিড করছে, কারণ ম্যাকবেথ সেগুলো চিঠি লিখে জানিয়েছে লেডি ম্যাকবেথকে। তো যাই হোক, ম্যাকবেথ নিজের বাড়ি ফিরছে, ম্যাকবেথ বাড়ি ফেরা মাত্র লেডি ম্যাকবেথের সাথে দেখা হচ্ছে। লেডি ম্যাকবেথকে অনুপ্রেরিত করছে, হ্যাঁ হ্যাঁ তুমি এই মহারাজা হতে পারবে, তোমার মহারাজা হওয়ার ক্ষমতা আছে এবং তুমি মহারাজা হতে পারবে। কিন্তু ম্যাকবেথ বলছে যে ডাইনিরা এই সমস্ত কথা বলেছে, এবং সে লেডি ম্যাকবেথ নানাভাবে ম্যাকবেথকে উৎসাহিত করছে, কারণ লেডি ম্যাকবেথ বুঝতে পেরে গেছে যে ম্যাকবেথ মনে মনে মহারাজা হতে চায়। কিন্তু লেডি ম্যাকবেথ আমার ম্যাকবেথের নেচারটাকে খুব ভালো করে বোঝে, ম্যাকবেথের নেচারটাকে খুব ভালো করে বোঝে, এবং লেডি ম্যাকবেথ জানেন যে ম্যাকবেথের ইচ্ছা থাকলেও ম্যাকবেথ কিন্তু অসৎ পন্থা অবলম্বন করে কোনোদিন রাজা হতে পারবে না। ম্যাকবেথকে অনুপ্রেরিত করতে হবে যাতে ম্যাকবেথ মার্ডার করে এবং বিশ্বাসঘাতকতা করে, এবং ম্যাকবেথ গিয়ে পর সিংহাসন দখল করে, তবে গিয়ে ম্যাকবেথ রাজা হতে পারবে। এইটা লেডি ম্যাকবেথ ভালোভাবে জানে। তাই লেডি ম্যাকবেথ অনুপ্রেরিত করছে, ইন্সপায়ার করছে, এবং সব এভিল চিন্তা ভাবনাগুলো ম্যাকবেথকে দিচ্ছে লেডি ম্যাকবেথ। ঠিক আছে, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লেডি ম্যাকবেথ যখন ম্যাকবেথকে এই সমস্ত চিন্তা ভাবনাগুলো দিচ্ছে, লেডি ম্যাকবেথ শয়তানের কাছে বা ডেভিল পাওয়ারের কাছেও প্রে করছে। কেন? কারণ লেডি ম্যাকবেথ জানে যে তার মধ্যে নারী সত্তা রয়েছে, মহিলা সত্তা রয়েছে, সে নিজেও দয়ালু। তাই সেই লেডি ম্যাকবেথ কি বলছে যে এরপর আমরা দেখতে পাচ্ছি যে লেডি ম্যাকবেথ প্রে করছে ডার্ক এভিল পাওয়ারগুলোর কাছে, যে লেডি ম্যাকবেথ প্রে করছে যে এভিল পাওয়ারগুলোর কাছে, যে আমার যেহেতু নারী সত্তা আছে, আমি যেহেতু দয়ালু, এবং আমি যেহেতু মেয়ে, এবং আমার মধ্যে স্বাভাবিক নারী সত্তা রয়েছে, এবং আমি তো মার্ডার করতে পারবো না, তাই আমি এভিলের কাছে প্রে করছি যেন আমার মধ্যে যা কিছু দয়া মায়া রয়েছে সব কিছু নষ্ট করে দেওয়া হোক, এবং আমার সারা শরীরে যদি কিছু মিল্ক রয়েছে সেটাকে টার্ন করে দেওয়া পয়জনে, বিষে পরিণত করে দেওয়া, সো দ্যাট আই ক্যান এক্সিকিউট দ্য ক্রুয়েল ওয়ার্কস, আমি ওই নিষ্ঠুর কাজগুলোকে যাতে সম্পন্ন করতে পারি। এইভাবে লেডি ম্যাকবেথ একটা প্রে করছে। তো যাই হোক, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে মহারাজা আসছেন, মহারাজা ডানকান চলে আসছেন। মহারাজা ডানকান চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি মহারাজা ডানকান আসার পর ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ দুজনে যাচ্ছে মহারাজাকে ওয়েলকাম করার জন্য। মহারাজা খুব খুশি হচ্ছেন। মহারাজা তো জানেন না এই সমস্ত, যে লেডি ম্যাকবেথ এবং ম্যাকবেথের মনে এই সমস্ত কিছু চলছে। ইনফ্যাক্ট ম্যাকবেথ ইতস্ততা বোধ করছে, ম্যাকবেথ ভাবছে যে একবার মার্ডার করবো না, কিন্তু লেডি ম্যাকবেথ ফিক্সড মাইন্ডেড। লেডি ম্যাকবেথ ঠিক করে নিয়েছে যে মার্ডার আমি করাবোই, প্রয়োজনে আমি আমার হাজব্যান্ডকে ইন্সপায়ার করবো, তাকে ইনস্টিগেট করবো, তাকে ভুল পথে পরিচালিত করবো, কিন্তু এক্সিকিউট করাবো, মার্ডারটা আমি করাবোই, এইটা লেডি ম্যাকবেথ মাথায় ধরে নিয়েছে। তো যাই হোক, ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ যখন মহারাজের কাছে আসছেন, মহারাজা খুব খুশি হচ্ছেন এবং মহারাজা ভূয়সী প্রশংসা করছেন লেডি ম্যাকবেথের, যে এখন বাড়ির হোস্ট।
তো তার ভূয়সী প্রশংসা করছেন, ম্যাকবেথের ভূয়সী প্রশংসা করছেন, এবং সে ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথকে বলছেন যে লেডি ম্যাকবেথ এবং ম্যাকবেথকে বলছেন যে আমি আসার জন্য তোমাদের অনেক কষ্ট হয়েছে, কারণ আমি অতিথি হিসাবে এসেছি তোমার বাড়িতে, তো তোমরা অনেক বেশি ব্যস্ত হয়ে উঠেছো। কিন্তু ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ খুব সুন্দর সুন্দর কথা বলছেন এবং এখানে বলছেন যে কষ্ট আপনার জন্য, যে কষ্টটা আমরা করছি আজ, তার যদি 4 গুণও বেশি কষ্ট করে দেওয়া হয় সেটা আসলে কিছুই না, ঠিক আছে। এবং সর্বোপরি আমরা হলাম আপনার প্রজা, আমাদের এটা দায়িত্ব যে মহারাজার সবসময় সেবা করাটা, এবং আমরা হলাম সেই সাধুর মতো যে প্রত্যেক মুহূর্তে মহারাজার দীর্ঘ জীবনের কামনা করব। এইরকম কথা বলছে ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ। তার মানে দেখো, মনে মনে একটু আগেই এরা প্ল্যান করছিল মহারাজাকে মার্ডার করার, কিন্তু মুখে কিরকম কথা বলছে। আসলে লেডি ম্যাকবেথকে বলেছিল, কি বলেছিল, বি ইনোসেন্ট লাইক ফ্লাওয়ার্স, ফুলের মতো নিষ্পাপ আবার বি দ্য সার্পেন্ট আন্ডার ইট, কিন্তু সাপের মতো ছোবল দেওয়ার জন্য মনে মনে রেডি থাকো, এইটা বলেছিল লেডি ম্যাকবেথকে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি খাওয়া দাওয়া হলো, ভোজ হলো, নৈশ ভোজ হলো, এবং সবাই ড্রিঙ্ক করে, মদ্যপান করে এবং খাবার খেয়ে নিয়ে সবাই ঘুমিয়ে পড়েছে। যখন ঘুমিয়ে পড়েছে, ম্যাকবেথ আসছে এবং ম্যাকবেথ ইতিমধ্যে প্রিয় বন্ধু ব্যাংকোর সাথে কথা বলেছে। ব্যাংকোকে বলেছে, ব্যাংকো আমি কিছু যদি কাজ করতে যাই সেটা তুই কি আমাকে সাপোর্ট করবি? ব্যাংকো তখন বললো, দেখ, ব্যাংকোকে জিজ্ঞেস করছে ম্যাকবেথ, কারণ ম্যাকবেথ ভাবছে যে ব্যাংকোকে যদি সাথে নিয়ে নিই তাহলে বেশি ভালো হবে, এই মার্ডারটা এক্সিকিউট করাটা অনেক সফল হবে। তাই ম্যাকবেথ জিজ্ঞেস করছে ব্যাংকোকে যে আমি কিছু করতে যাচ্ছি, তুই কি আমাকে সাপোর্ট করবি? তখন ব্যাংকো বলছে, এমন কিছু কাজে আমাকে লিপ্ত করিস না যেটাতে আমি আমার বিবেকের দিক থেকে, মনের দিক থেকে আমি নিজেকে কনসায়েন্স ক্লিয়ার রাখতে পারবো না। তখন ম্যাকবেথ তাকে আর বলছে না, তার কারণ ম্যাকবেথ বুঝতে পারছে যে হয়তো আমাকে সাপোর্ট নাও করতে পারে। সে তখন ব্যাংকোকে বলছে, ঠিক আছে, আমি তোকে পরে বলবো। তখন ব্যাংকোর কাছ থেকে ও চলে আসছে এবং সেও ভাবতে শুরু করছে ম্যাকবেথ যে মার্ডারটা করাটা উচিত হবে কিনা। যে মহারাজা এত ভালো, যার চারিদিকে নামডাক রয়েছে, যে এত মহান, যে আমাকে এত সম্মান দিয়েছে, যে আমাকে থেন অফ গ্লেমিস থেকে থেন অফ কর্ডার বানালো, আমার উপর এত বিশ্বাস করলো, তাকে আমি মার্ডার করব, তার সাথে বিশ্বাসঘাতকতা করবো, এটা বোধহয় আমার পক্ষে ঠিক হবে না। তো সে এই ভাবতে আসছে, সে লেডি ম্যাকবেথের কাছে আসছে এবং সে সামনে একটা ছুরি দেখতে পাচ্ছে। সেই ছুরিটা, ঠিক আছে, সে একটা ছুরি দেখতে পাচ্ছে, সেই ছুরিটা সে ধরবার চেষ্টা করছে, বারবার ধরবার চেষ্টা করছে, কিন্তু ছুরিটা সে ধরতে পারছে না। তার কারণ সেটা আসলে কোনো ছুরি নয়, তার হ্যালুসিনেশন হচ্ছে, তার গিল্টি ফিলিং হচ্ছে, তার মনে হচ্ছে যে মানে এইটা করাটা ঠিক হবে না। সে এতটাই মানসিকভাবে এবং মনের দিক থেকে এতটাই টালমাটাল রয়েছে যে সে চোখের সামনে একটা ভুল ছুরি দেখছে। সে বলছে, আমার চোখ ঠিক নাকি আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক, কারণ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি ধরতে পারছি না ছুরিটা, অথচ চোখে আমি ছুরিটা দেখতে পাচ্ছি এবং সেখান থেকে রক্তের ফোঁটা পড়ছে এবং শেষ পর্যন্ত কিছুক্ষণ পর ছুরিটা অদৃশ্য হয়ে যাচ্ছে। তখন সে বুঝতে পারছে, শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ছুরিটা অদৃশ্য হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেহেতু ছুরিটা অদৃশ্য হয়ে যাচ্ছে, তখন ম্যাকবেথ নিজেও বুঝতে পারছে যে আমার এটা হ্যালুসিনেশন হচ্ছিল। তো যাই হোক, সে লেডি ম্যাকবেথের কাছে যাচ্ছে এবং লেডি ম্যাকবেথকে বলছে যে আমি ঠিক করেছি যে এই মার্ডারটা না করলেই ভালো, এই মার্ডারটা যদি আমি না করি দ্যাট ইজ বেটার। কিন্তু লেডি ম্যাকবেথ তখন প্রচণ্ড রেগে যাচ্ছেন, তুমি এই মার্ডারটা করবে না, তাহলে যখন তুমি প্ল্যান বানিয়েছিলে তখন তুমি কি ইনহিউম্যান ছিলেন? ম্যাকবেথ বলছে যে মানুষের দ্বারা কোনো করা কাজ আমার পক্ষে করা সম্ভব, কিন্তু মানুষের দ্বারা করা সম্ভব নয় এমন কোনো কাজ আমি করতে চাই না। তখন লেডি ম্যাকবেথ এই কথা শুনে প্রচণ্ড রেগে যাচ্ছে। তুমি যখন তাহলে প্ল্যানটা বলেছিলে, লেডি ম্যাকবেথ বলছে ম্যাকবেথকে, তুমি যখন এই মার্ডার করার প্ল্যানটা বলেছিলে তখন কি তুমি অমানুষ ছিলে, যে তুমি কি ইনহিউম্যান ছিলে, তুমি কি তখন কোনো পশু ছিলে যে তুমি এই মার্ডার করার প্ল্যানটা বলেছিলে? আজকে যখন তুমি কাজ করবার সময়, যখন সুযোগ উপস্থিত হয়েছে, তখন তুমি আজ কাজটা করতে চাইছো না, মার্ডারটা করতে চাইছো না। কিন্তু ঘটনা হচ্ছে ম্যাকবেথ কোনোদিন মার্ডারের কথা বলেইনি, ও বেচারা ভুল করে শুধুমাত্র ওই চিঠিতে ডাইনিদের সাথে দেখা হয়েছে এই কথাটা বলেছিল। ম্যাকবেথ কোনোদিন মুখ ফুটে বলেনি যে আমি মার্ডার করব, এই কথাটাও তো বেচারা কোনোদিন বলেইনি ম্যাকবেথ বলেছে কি কোনোদিন? নেভার, ম্যাকবেথ কোনোদিন বলেনি। কিন্তু লেডি ম্যাকবেথ এখানে ম্যানিপুলেট করছে ম্যাকবেথকে। এবং যাই হোক, ম্যাকবেথ বেচারা ম্যানিপুলেটেড হয়ে যাচ্ছে, তার নিজের স্ত্রীর কাছে ঝাড় খেয়ে গাল খেয়ে ম্যানিপুলেটেড হয়ে যাচ্ছে। এবং ম্যাকবেথ বলছে, ঠিক আছে, তাহলে আমি মার্ডারটা, আই এম স্যাটেল, আমি গিয়ে পর আমি মার্ডারটা করে আসছি। এরপর আমরা দেখতে পাচ্ছি যে লেডি ম্যাকবেথ তাকে ছুরি দিয়ে দিচ্ছে, সেই ছুরি নিয়ে যাচ্ছে। এবার সবাই তো নেশাগ্রস্ত হয়ে ঘুমিয়ে আছে, ম্যাকবেথের কোনো অসুবিধাই হচ্ছে না ডানকানের রুমে প্রবেশ করতে। ম্যাকবেথ ডানকানের রুমে প্রবেশ করছে, ওখানে যে ডানকানের দেহরক্ষীরা তারাও নেশা করে সব ঘুমিয়ে আছে, ম্যাকবেথ ভেতরে ডাকছে এবং ডানকান শুয়ে আছে, সেই ডানকানের বুকে ম্যাকবেথ ছুরিটা বসিয়ে দিচ্ছে এবং ডানকান ঘুমের মধ্যেই মারা যাচ্ছে। এবারে যে দেহরক্ষীগুলো ছিল ম্যাকবেথ যে রুমটাতে রয়েছে, যে কক্ষটাতে রয়েছে, ওখানে ডানকানের দেহরক্ষীরা ছিল, তার নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তারাও
ঘুমের মধ্যে থেকে ওই নেশার মধ্যে থেকে উঠে দাঁড়াচ্ছে এবং তারা প্রে করছে, তারা বলছে আমিন আমিন বলছে, কিন্তু ম্যাকবেথ আমিন কথাটা বলতে পারছে না এবং তারপর আবার ঘুমিয়ে পড়ছে। দেহরক্ষীগুলো কিছুক্ষণের জন্য উঠছে, কিন্তু নেশাগ্রস্ত থাকার জন্য তারা কোনো কিছু বুঝতে পারছে না, তারা ঘুমিয়ে পড়ছে। ম্যাকবেথ ফিরে আসছে। ম্যাকবেথ যখন ফিরে আসছে, ম্যাকবেথ চারিদিকে রক্ত দেখছে, দেওয়াল থেকে রক্ত নামছে, মাটি থেকে রক্ত নামছে, যেদিকে তাকাচ্ছে সেই দিকে শুধু রক্ত দেখতে পাচ্ছে। আসলে কোনো রক্ত নয়, এটা গিল্টি ফিলিং। সে একটা অপরাধ করেছে, সেই জন্য তার অপরাধ বোধ হচ্ছে ম্যাকবেথের। এবং ম্যাকবেথ চারিদিকে শুধু গিল্টি ফিলিংয়ে ভুগছে, চারিদিকে রক্ত দেখছে। ম্যাকবেথ আসছে লেডি ম্যাকবেথের কাছে এবং লেডি ম্যাকবেথকে বলছে যে আমার হাত রক্তে রাঙা এবং এই রক্তে রাঙা হাত সমুদ্রের জলে ধুয়ে দিলেও কোনোদিন যাবে না। সমুদ্রের জল, নীল জল লালে পরিণত হবে, কিন্তু আমার এই রক্তের দাগ মুছবে না। এবং এই যে স্মেল, আমি রক্তের গন্ধ পাচ্ছি, আরবের সমস্ত সেন্টও যদি আমার হাতে দিয়ে দেওয়া হয় তাও কিন্তু এই রক্তের গন্ধ থেকে আমি মুক্তি পাবো না। আসলে এগুলো ফিজিক্যাল ব্যাপার না, সব কিছু মেন্টাল। সে গিল্টি ফিলিংয়ের জন্য এই সমস্ত অনুভব করছে ম্যাকবেথ। এরপরে আমরা দেখতে পাই যে লেডি ম্যাকবেথ ওকে বলছে একটু জল দিয়ে হাতটা ধুয়ে দিলেই তো রক্ত পরিষ্কার হয়ে যায়। লেডি ম্যাকবেথ বুঝতেই পারছে না যে ম্যাকবেথের মানসিকতার মধ্যে কি ঘটছে এক্স্যাক্টলি। সো দিস ইজ এক্স্যাক্টলি হ্যাপেনিং উইথ ম্যাকবেথ। ম্যাকবেথের সাথে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে। আশা করি এই পর্যন্ত সবাই বুঝে গেছো। ওকে, তারপরের অংশে আসা যাক। এরপরের অংশে আমরা দেখতে পাচ্ছি লেডি ম্যাকবেথ দেখছে যে ম্যাকবেথ আবার ছুরিটা নিয়ে চলে আসছে। লেডি ম্যাকবেথকে বলছে যাও তুমি ছুরিটা আবার বসিয়ে দিয়ে এসো ম্যাকবেথের বুকে। লেডি ম্যাকবেথের কথা শুনে ম্যাকবেথ বলছে না, এইটা আমি আর পারবো না। লেডি ম্যাকবেথ বলছে একটা মৃত মানুষ কে, তুমি তো শিশুর মতো আচরণ করছো, মৃত মানুষকে দেখে কেউ কোনোদিন ভয় পায়, যাও ছুরিটা বসিয়ে দিয়ে এসো। এবং লেডি ম্যাকবেথের কথা শুনে কিন্তু ম্যাকবেথ আর যাচ্ছে না, তখন লেডি ম্যাকবেথ নিজে যাচ্ছে সেই রক্তাক্ত ছুরিটা নিয়ে এবং ডানকানের বুকে আরেকবার বসিয়ে দিচ্ছে লেডি ম্যাকবেথ। এবং লেডি ম্যাকবেথ ওখানে যে বডিগার্ডস গুলো রয়েছিল, ডানকানের বডিগার্ডস, তাদের সকলের গায়ে রক্ত মাখিয়ে দিচ্ছে, সো দ্যাট যাতে পরের দিন প্রমাণিত হয় যে বডিগার্ডস গুলো নেশার চোটে মহারাজাকে মার্ডার করে ফেলেছে। এরপর লেডি ম্যাকবেথ ফিরে আসছে, লেডি ম্যাকবেথ একটু ড্রিঙ্ক করছে এবং লেডি ম্যাকবেথকে বলছে চলো আমাদের ঘুমিয়ে পড়া উচিত, তার কারণ একটু পরে ভোর হয়ে যাবে এবং মহারাজাকে ডাকবার জন্য লোকজন আসবে, হইচই পড়ে যাবে। আমরা যদি এইরকম পোশাকে থাকি তাহলে আমাদের উপর সবাই সন্দেহ করবে, চলো নাইট গাউন পরে নিই এবং রাত্রির পোশাক পরে নিই। এবং কিছুক্ষণ পর এরা রাত্রির পোশাক পরে নিচ্ছে। কিছুক্ষণ পর সত্যিই সকাল হচ্ছে। মহারাজকে ওঠানোর দায়িত্ব ছিল ম্যাকডাফ নামক একটা চরিত্রের, এটা প্রথমবার চরিত্রটা পাচ্ছ, ম্যাকডাফ। সেই ম্যাকডাফ আসছে, ম্যাকবেথও ঘুম থেকে উঠেছে এবং ম্যাকডাফ যখন ঘুম থেকে উঠাতে যাচ্ছে তো মহারাজা ডানকানকে সেখানে দেখছে ডানকান মার্ডার্ড হয়ে গেছে। ম্যাকডাফ ছুটে আসছে এবং বলছে কনফিউশন হ্যাথ মেড হিজ মাস্টারপিস। ম্যাকবেথ ছুটে আসছে, চিৎকার করছে যে কনফিউশন হ্যাথ মেড হিজ মাস্টারপিস, যে বিশাল বড় কনফিউশন তৈরি হয়েছে, মহারাজাকে কেউ মেরে ফেলেছে। সবাই হইচই পড়ে যেত, সবাই ছুটে আসছে। লেডি ম্যাকবেথ প্রচন্ড কান্নাকাটি করছে। তো সবার কিন্তু ডাউট হচ্ছে বেসিক্যালি ম্যাকবেথের উপর, তার কারণ ঘরটা ম্যাকবেথের, ঠিক আছে, বাইরে থেকে লোকজন কেউ আসেনি, ঘরের মধ্যেই মার্ডারার রয়েছে, সবাই সন্দেহ করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি রাজার দুটো ছেলে আছে। মহারাজা যে ডানকান রয়েছে সে কিন্তু নিঃসন্তান নয়, তার দুটো ছেলে রয়েছে, একজন নাম ম্যালকম, একজন নাম ডোনাল্ড। এখন যদি রাজা হওয়ারই হয় তাহলে ম্যালকম বা ডোনাল্ড হবে। অর্থাৎ ম্যাকবেথের যে মার্ডারিং প্ল্যান রয়েছে এখানে আরো দুজনকে মার্ডার করার ব্যাপার আছে। ম্যালকমকেও মার্ডার করবে, ডোনাল্ডকেও মার্ডার করবে, তবেই গিয়ে ও রাজা হতে পারবে, ঠিক আছে। কিন্তু যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবাই টেনশনে পড়ে যাচ্ছে, সবাই দুশ্চিন্তা করছে, সবাই আলোচনা করছে যে কে মার্ডারটা করেছে, কে সেই লোকটা হতে পারে। এরপর সবাই বলছে যে আমরা পরবর্তী সময়ে এইটাকে খুঁজে বের করবোই সেই মার্ডারারটা। সবাই এরপর নিজের রুমে চলে যাচ্ছে, কারণ সবাই ভালো পোশাক পরে আসবে। ইতিমধ্যে রাজার যে দুই ছেলে রয়েছে ম্যালকম এবং ডোনাল্ড, তারা ঠিক করছে যে আমরা এখানে আর থাকবো না, তার কারণ এখানে হাসির মধ্যেও মানুষের ছুরি রয়েছে, কে যে কখন ছুরি মারবে বোঝা মুশকিল, তাই এখানে আমরা কোনোভাবে থাকবো না, এখান থেকে আমরা পালিয়ে যাই। তার কারণ আমরা হলাম রাজার সবদিকে ক্লোজ ব্লাড রিলেশন, আমাদের উপর সবদিকে বড় বিপদ। তার কারণ যেই মহারাজা হতে চেয়েছে সে কিন্তু আমাদেরকে মারতে চায়, কোনো না কোনোভাবে আমাদেরকে সে হত্যা করে, তাই এখনই পালিয়ে যাওয়াটাই বেস্ট হবে। তাই ম্যালকম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যালকম চলে যাচ্ছে, ম্যালকম ইংল্যান্ডে চলে যাচ্ছে, কারণ গল্পটা স্কটল্যান্ডের। ম্যালকম চলে গেল ইংল্যান্ডে এবং ডোনাল্ড চলে গেল আয়ারল্যান্ডে। তো দুই রাজপুত্র যখন চলে গেল, ম্যাকবেথের পক্ষে সোনাই সোহাগা হয়ে গেল, কারণ ম্যাকবেথ বললো রাজার ছেলেগুলোই মার্ডার করেছে, এখন ধরা পড়ার ভয় রাজার ছেলেগুলো পালিয়ে গেছে। এইটা সবার কাছে যুক্তিসঙ্গত হলো এবং সিংহাসনকে ফাঁকা রাখা যায় না, সবাই সর্বসম্মতভাবে ম্যাকবেথকে সিংহাসনে বসিয়ে দিল। ম্যাকবেথ রাজা হয়ে গেল, লেডি ম্যাকবেথ রানী হয়ে গেল।
সো এইভাবে ম্যাকবেথের রাজা হওয়াটা সম্পন্ন হলো। ম্যাকবেথ রাজা তো হয়ে গেল, কিন্তু ম্যাকবেথের মনে এখনো ভয় রয়েছে। ম্যাকবেথ ভাবছে যে আমার বেস্ট ফ্রেন্ড ব্যাংকো ডাইনিতে ব্যাপারটা জানে, তাহলে হতে পারে যে ব্যাংকো সবাইকে বলে দেবে, তো তার টেনশন হতে লাগলো। এবং সর্বোপরি ব্যাংকো ওই ডাইনিতে কথা অনুযায়ী, যেহেতু ডাইনিতে কথাগুলো সব খুলে গেছে, তা ডাইনিতে কথা অনুযায়ী ব্যাংকোর ছেলেরা কিন্তু রাজা হবে। তো ম্যাকবেথের মনে হতে লাগলো, বারবার মনে হতে লাগলো, এত যে গিল্টি ফিলিং হচ্ছে আমার, এত যে অপরাধ বোধ হচ্ছে, এগুলো আমি কেন করলাম? মহারাজা হলাম শুধুমাত্র ব্যাংকর ছেলেকে রাজা বানানোর জন্য? না, এইটার আমি ব্যবস্থা করব। ভাগ্যকে আমি ব্যাংকর সারিতে থাকতে দেবো না, ভাগ্যকে আমি আমার নিজের রাস্তায় নিয়ে আসবো। তাই ম্যাকবেথ পরিকল্পনা করছেন যে আমি ব্যাংককেও মার্ডার করবো এবং ব্যাংকর ছেলেকেও মার্ডার করবো। ম্যাকবেথ এরপরে যাচ্ছে গুপ্ত ঘাতকদের কাছে, যারা রাজার নির্দেশ অনুযায়ী মার্ডার করে। এখানে দুইজন গুপ্ত ঘাতক ছিল, সেই গুপ্ত ঘাতকদের সাথে ম্যাকবেথ কথা বলছে এবং ম্যাকবেথ বলছে যে তোমাদেরকে একটা কাজ দিচ্ছি, সেই কাজটা করতে হবে, ব্যাংকো এবং ব্যাংকর ছেলেকে মার্ডার করতে হবে। ঠিক আছে, তোমাদেরকে এই নির্দেশ দিলেই তোমরা মার্ডার করবে আমি জানি, কিন্তু আরেকটা কারণেও তোমরা ভালো করে মার্ডার করবে, শুনে রাখো। তোমাদের যে উন্নতি হয়নি, তোমাদের যে পদোন্নতি হয়নি, তোমাদের যে স্যালারি বাড়েনি, তোমাদের যে উন্নতি হয়নি, এই গুপ্তঘাতকগুলো বলছে ম্যাকবেথ, তার কারণ হচ্ছে ব্যাংকো তোমাদের উন্নতি হতে দিত না। তাই আমি বলবো যে তোমরা নিজের চেষ্টাতে অবশ্যই ব্যাংকোকে মার্ডার করবে। এরপর আমরা দেখতে পাই যে ম্যাকবেথ দুটো গুপ্ত ঘাতকের সাথে কথা বলছে এবং দুটো গুপ্ত ঘাতক বলছে যে তোমাদের প্রমোশন হয়নি, তোমাদের উন্নতি হয়নি, তোমাদের ছেলেমেয়েরা অবহেলার মধ্যে বড় হয়েছে, তোমাদের কোনো কিছু উন্নতি হয় না, তার একমাত্র দায়ী হচ্ছে ব্যাংকো তোমাদের এই অবস্থা করেছে। তা যাই হোক, আমি তো তোমাদেরকে অর্ডার দিলাম যাও ব্যাংকক মার্ডার করে দাও, কিন্তু তোমরা নিজেদের ব্যক্তিগত কারণে বদলা নেওয়ার জন্য তোমরা মার্ডার করবে ব্যাংককে। ঠিক আছে, এইভাবে ব্যাংককে যাতে মার্ডারটা করে সেই জন্য একটা পার্সোনাল রিজনও দিয়ে দিল ম্যাকবেথ। এবার ম্যাকবেথ যখন এবার মার্ডারটা করতে যাচ্ছে, মানে এখানে আমরা ম্যাকবেথকে দেখতে পাচ্ছি কোথায় একটা বীর যোদ্ধা ছিল, সেখান থেকে একটা পলিটিশিয়ান বা লো মাইন্ডেড পলিটিশিয়ানে পরিণত হচ্ছে লোকটা, আস্তে আস্তে পরিণত হয়ে গেল এইরকম। তো যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্ডারারগুলো যাচ্ছে এবং ম্যাকবেথ বাই দ্য ওয়ে ব্যাংকোর সাথে একটু গল্প করে এলো, এই আজকে ভোজ দিচ্ছি রে, রাজা হয়েছি, দেখ আমি রাজা হওয়ার জন্য একটা ভোজ দেবো, বড় ভোজ দেবো, সবাইকে আমন্ত্রণ করতো, তুই আমার বেস্ট ফ্রেন্ডের ব্যাংকো, তোকে রাত্রিবেলাতে আসতেই হবে। তো বাই দ্য ওয়ে তুই সন্ধ্যাতে ঘুরতে যাচ্ছিস নাকি, কোথায় ঘুরতে যাচ্ছিস? এইভাবে লোকেশনটা জেনে নিচ্ছে ম্যাকবেথ তার সাথে গল্প করে করে। ব্যাংকো সহজ ভাবে বলে দিচ্ছে, বেস্ট ফ্রেন্ড আমার, আমি এখানে ঘুরতে যাচ্ছি, ওই দূরের অন্ধকারে ওই পাহাড়ের ওই দিকে ঘুরতে যাব, আমি আমার ছেলে ঘুরতে যাব। ঠিক আছে, তুই ঘুরতে যাবি যা, কিন্তু সন্ধ্যা পর্যন্ত যেন চলে আসিস, রাত্রে ভোজ হচ্ছে, বিশাল ভোজের আয়োজন করেছি, মহারাজা হচ্ছি তো, তোর সমস্ত প্রিয়জনদের, প্রিয় রাজসভাসদদের ভোজে ডেকেছি, তুই কিন্তু আসবি এই রে। এইভাবে ম্যাকবেথ ওকে বলে যাচ্ছে, অথচ তার লোকেশনটা জেনে নিচ্ছে যে ব্যাংকো কোথায় যাচ্ছে এক্স্যাক্টলি, এবং গুপ্ত ঘাতকদিকে বলে দিচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি এদিকে ভোজ চলছে আর গুপ্ত ঘাতকরা অন্যদিকে ওয়েট করে আছে যে ব্যাংকো এবং তার ছেলেকে মারবো বলে। ওখানে দেখতে পাচ্ছি দুটোর জায়গায় তিনটে গুপ্ত ঘাতক চলে যাচ্ছে এবং তিনজন মিলে শেষ পর্যন্ত ব্যাংকোকে মার্ডার করছে, ব্যাংকোর উপর 20টা আঘাত করছে মাথাটা এবং তাই ছিন্ন ভিন্ন করে দিচ্ছে মাথাটা। ব্যাংকোর ছেলের নাম হচ্ছে ফ্লেন্সকেও মারতে যাচ্ছে, কিন্তু ফ্লেন্স অন্ধকারে পালিয়ে যাচ্ছে কোথায়, ফ্লেন্সকে মারতে পারছে না, মানে ব্যাংকোর ছেলেটাকে মারতে পারছে না। তো যাই হোক, এখানে ব্যাংকো মার্ডার হয়ে যাচ্ছে। ইতিমধ্যে ভোজ চলছে রাজসভার মধ্যে, সব গেস্টরা এসছে, কিন্তু ব্যাংকো আসেনি। ব্যাংকো আসবেই কি করে, ব্যাংকো তো মার্ডার হয়ে গেছে। তো ইতিমধ্যে হঠাৎ করে ম্যাকবেথ লক্ষ্য করছে যে ওই পর্দার পেছনে গুপ্ত ঘাতকটা যেন ডাকলো ম্যাকবেথকে। ম্যাকবেথ গেল গুপ্ত ঘাতকের সাথে দেখা করার জন্য। সেই গুপ্ত ঘাতক ম্যাকবেথকে বললো যে আমি মার্ডারটা করে চলে এসেছি, আই হ্যাভ এক্সিকিউটেড দ্য টাস্ক, আমি কাজটা সম্পূর্ণ করেছি। আচ্ছা, তুমি তাহলে মার্ডার করেছো ব্যাংকোকে? হ্যাঁ, ব্যাংকোকে মেরে ফেলেছি, ব্যাংকোর মাথাটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছি, 20টা আঘাত দিয়েছি। আচ্ছা, বাহ, তুমি তো তাহলে খুব ভালো কাজ করেছো, ম্যাকবেথ বলছে। আচ্ছা, তার ছেলেকেও কি মারতে পেরেছো? না, তার ছেলে পালিয়ে গেছে। এই রে, তাহলে আমাকে অর্ধেকটা তো টেনশনে রেখে দিলি, ঠিক আছে যা, এখন যা, অর্ধেকটা কাজ করেছিস। এরপরে গুপ্ত ঘাতকগুলোকে বিদায় দিয়েছে এবং ম্যাকবেথ ফিরে আসছে নিজের ভোজসভাতে। ভোজসভা চলছে, ম্যাকবেথ সবার সামনে দাঁড়িয়ে আছে এবং ম্যাকবেথ বলছে, সবাইকে অতিথি আপ্যায়ন করছে, চলো খাবার খাওয়া যাক। এবার অতিথিরা বলছে, মহারাজ আপনি আসুন, আমাদের সাথে টেবিলে বসুন। সবাই একসাথে টেবিলে বসেছে। ম্যাকবেথ বলছে, কিন্তু আমি বসবো কোথায়, আমার সিট কই, আমার জায়গা কই? সবাই বলছে, মহারাজ এই তো এখানে ফাঁকা সিট, আপনার জন্য সিট রেখেছি। কিন্তু ম্যাকবেথ সেখানে তাকাচ্ছে, যখন দেখছে তার সিটটাতে তার বন্ধুটা বসে আছে, ব্যাংকো, যে মার্ডার হয়ে গেছে, সে ভূত হয়ে চলে এসছে এবং সেই সিটটাতে বসে আছে। এটা আসলে কোনো ভূত নয়, এটা গিল্টি ফিলিং, তার অপরাধ বোধ হচ্ছে বলে সে ওইরকম ব্যাংকোকে দেখতে পাচ্ছে। সে ভয়ে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। সে ব্যাংকোর দিকে তাকিয়ে ওই ফাঁকা চেয়ারের দিকে তাকিয়ে বলছে, তুই বলতে পারিস না যে এটা তুই করতে, তুই মরে যাওয়ার পর, নরকে যাওয়ার পর কি করে উঠে আসতে পারিস? তুই এটা বলতে পারিস না যে আমি এটা করেছি? ফাঁকা চেয়ারের দিকে এমনি করে বলতে শুরু করছে। যখন এইরকম ভাবে বলতে শুরু করছে, সবাই
হতবাক হয়ে তাকাচ্ছে ম্যাকবেথের দিকে। লেডি ম্যাকবেথ এসে খুব সুন্দরভাবে সেটাকে ম্যানেজ করার চেষ্টা করছে। লেডি ম্যাকবেথ সবাইকে বলছে কাম ডাউন গেস্ট, সবাইকে বলছে কাম ডাউন, শান্ত হন, মহারাজের এটা রোগ আছে বহুদিনের ধরে এবং মহারাজ মাঝে মধ্যে এরকম করেই থাকেন, এটাকে কেউ বেশি অ্যাটেনশন দেবে না, আপনারা নিজের খাওয়া দাওয়া করুন, ম্যাকবেথ নিজে থেকে ঠিক হয়ে যাবে। সত্যিই কিছুক্ষণ পর ভূতটা অদৃশ্য হয়ে যাচ্ছে, ম্যাকবেথ আবার নর্মালাইজড হয়ে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর আবার আমরা দেখতে পাচ্ছি ভূতটা চলে আসছে, সেই মোবাইলে টাওয়ারের মতো করছে, যে এয়ারটেলে টাওয়ারের মতো আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে। ওকে ভাই, তো যাই হোক, পয়েন্ট হচ্ছে যে আবার ভূতটা চলে এলো। যখন ভূতটা চলে এলো তখন ম্যাকবেথ আবার ভয় পেয়ে গেছে এবং সে বক বক করতে শুরু করে। লেডি ম্যাকবেথ বুঝতে পারছি যে ম্যাকবেথ না সব কিছু বলে দেয় আবার সবার সামনে। তখন ম্যাকবেথকে শান্ত করার জন্য লেডি ম্যাকবেথ শেষ পর্যন্ত বলছে ভোজ সমাপ্ত, এখানেই আমাদের মহারাজা অসুস্থ এবং ভোজ এখানেই সমাপ্ত হলো। তো সবাই চলে যাচ্ছে। লেডি ম্যাকবেথ তখন ম্যাকবেথকে বলছে যে আমরা ভোজ দিলাম কিন্তু তুমি ভোজটাকে নষ্ট করে দিলে, এত সুন্দর অতিথি আপ্যায়নের সুযোগ ছিল, তুমি সব নষ্ট করে দিলে। তখন ম্যাকবেথ বলছে আমরা দেখো মার্ডার করেছি, মার্ডার করার পর মার্ডারিংয়ের ব্যাপারটাতে আমরা এখন নতুন, কিন্তু এইটাতে আমরা আস্তে আস্তে সিদ্ধহস্ত হয়ে যাব, নতুন কাজ করেছি সেই জন্য আমার মধ্যে এই সমস্ত প্রতিক্রিয়া হচ্ছে, তবে যাই হোক এটার আমি ব্যবস্থা করে নেব। বাই দ্য ওয়ে, এই জায়গায় লক্ষণীয় বিষয়, ব্যাংককে যে মার্ডার করলো সেই ব্যাপারটা কিন্তু লেডি ম্যাকবেথও জানে না। এবারে ম্যাকবেথ নিজে থেকে সব শুরু করেছে এইগুলো করা, কাকে মার্ডার করবো না করবো, লেডি ম্যাকবেথ কার কিছু বলছে না। ও প্রথমে ম্যাকবেথ আসতে চাইছিল না, এই মার্ডারের ব্যাপারে ইতস্তত বোধ করছিল, কিন্তু যখন চলে এসছে তখন আবার সে এই ব্যাপারে সে এবার নিজে এগিয়ে যাচ্ছে, লেডি ম্যাকবেথকেও কোনো কিছু বলছে না। ম্যাকবেথ বলছে যে আমি এবার সব কিছু ব্যবস্থা করে নেব। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা উইচ দ্য সিন, যে ডাইনিগুলো প্রথমে ছিল সেই ডাইনিগুলো আবার একটা গুহার মধ্যে জড়ো হয়েছে। এই দিন আবার তাদের যে লিডার রয়েছে তার লিডার নাম হচ্ছে হ্যাকেট। হ্যাকেট সেই দিনে উপস্থিত হয়েছে। হ্যাকেট একটু রেগে আছে। হ্যাকেট কেন রেগে আছে? তোরা এত মজা করছিস, ম্যাকবেথের জীবন ধ্বংস করছিস, তো আমাকে আমাকে ডাকছিস না, তোরা নিজেরা শুধু শুধু মজা করছিস, এইটা ঠিক নয়, আমি তোদের লিডার এবং আমাকে ডাকা উচিত ছিল। মানে ম্যাকবেথকে তুমি বিপদে পরিচালিত করছিস সেইটা নিয়ে আমার অবজেকশন নেই, তোরা একা একা কেন মজা করছিস সেই ব্যাপারে আমার অবজেকশন, এইটা বলতে চাইছে হ্যাকেট। তো যাই হোক, কিছুক্ষণ পরে ওখানে ম্যাকবেথ এসে উপস্থিত হলো। ওরা সেদিন মন্ত্র করছে, একটা বিশাল বড় হাঁড়ি নিয়েছে, সে হাঁড়িতে বাদুড়ের ডানা, কুকুরের জিভ, বাচ্চা ছেলের আঙ্গুল, ঠিক আছে, মমিফাইড একটা উইচ, ঠিক আছে, একটা গাছের ডাল, এইরকম এরকম করে বিভিন্ন এলিমেন্টস অ্যাড করছে এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ম্যাকবেথ এসে চলে আসছে। ম্যাকবেথ বলছে আমাকে আমার ভবিষ্যৎ দেখাও। তখন ওই ডাইনিগুলো তখন ম্যাকবেথকে নিজের ভবিষ্যৎ দেখাচ্ছে। তিনটে ডাইনি কি ভবিষ্যৎ দেখাচ্ছে ম্যাকবেথকে বলছে তিনটা ভূত আসবে, সেই তিনটা ভূত তোমাকে তিনটে ছবি দেখাবে, ওদিকে বেশি প্রশ্ন করো না, ওরাই তোমাকে উত্তর দেবে, ঠিক আছে। কিছুক্ষণ পর সত্যিই সেই হাঁড়ি থেকে, বুঝতে পারলে, একটা একটা জিনিস বার হতে শুরু করলো। প্রথমে ম্যাকবেথের সামনে একটা কাটা মাথা বেরিয়ে এলো, সৈনিকের কাটা মাথা, এবং ওই ডাইনিরা বলল, ওই কাটা মাথাটা বললো বিয়ার অফ ম্যাকডাফ সম্বন্ধে তুমি সতর্ক থাকো। তাহলে প্রথম ভবিষ্যৎবাণী যে উইচদের কাছ থেকে পেলো, একটা কাটা মাথা, সৈনিকের কাটা মাথা বেরিয়ে এলো এবং সেই সৈনিকের কাটা মাথাটা বললো বি অ্যাওয়ার অফ ম্যাকডাফ, থেন অফ ফাইভের যে জমিদার ছিল তার নাম হচ্ছে ম্যাকডাফ, সেই ম্যাকডাফ সম্বন্ধে সতর্ক থাকবে, এটা প্রথম কথা বললো। দ্বিতীয় কথা কি বললো? দ্বিতীয় কথা, একটা রক্তমাখার শিশু বেরিয়ে এলো এবং বলল কোনো স্বাভাবিক জন্মজাত শিশু তোমার ক্ষতি করতে পারবে না, কোনো স্বাভাবিক জন্মজাত শিশু তোমার ক্ষতি করতে পারবে না। তখন ম্যাকবেথ খুব খুশি হয়ে গেল এই কথাটা শুনে, কোনো স্বাভাবিক জন্মজাত শিশু আমার ক্ষতি করতে পারবে না, তাহলে আর ম্যাকডাফেই কি করে নেবে, সবার জন্ম তো স্বাভাবিকভাবেই হয়, বাহ ভেরি গুড এরকম করেও খুব খুশি হলো। তারপর 3 নম্বর আরেকটা ভূত এলো, সে ছিল একটা রক্তমাখা শিশু। 3 নম্বর ভূতটা ছিল একটা ছোট ছেলে, গাছের ডাল হাতে এবং একটা মুকুট পরে আছে। সেই ছেলেটি বলল যে যতক্ষণ না সামনের বারনাম জঙ্গল তোমার ডানসিনিয়ান পাহাড়ে উঠে আসে, চলে আসে, তুমি নিরাপদ। ম্যাকবেথ ক্যান নট বি ভ্যাঙ্কিউড আনটিল দ্য বারনাম জঙ্গল কামস এগেইনস্ট দ্য ডানসিনিয়ান হিল। যতক্ষণ না বারনাম জঙ্গলটা উঠে আসে ডানসেনিয়ান পাহাড়ের বিরুদ্ধে, ততক্ষণ ম্যাকবেথকে কেউ সরাতে পারবে না, পরাজিত করতে পারবে না। ম্যাকবেথ খুব খুশি হয়ে গেল, কোনোদিন জঙ্গল কি উঠে আসে নাকি পাহাড়ে, বাহ, ও খুব খুশি হয়ে গেল। এরপরে সব ভূতগুলো চলে গেল। তখন ম্যাকবেথ ডাইনিগুলোকে বলছে যে আচ্ছা একটা প্রশ্ন আছে, একটা সিলি কোয়েশ্চেন আছে, সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দাও, তাহলে আমি হ্যাপি ঘর যাবো। কি প্রশ্ন? ডাইনিগুলোকে বলছে যে একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। আচ্ছা, ব্যাংকোর ছেলেরা রাজা হবে বলেছিলে তুমি, তো ওইটা কি সত্যিই হবে? এটা ম্যাকবেথ জিজ্ঞেস করলো ডাইনিদিকে। তখন ডাইনিগুলো বলছে অ্যান্সার কোয়েশ্চেন নো মোর, এই বলে তাদের কড়াইটা ভিতর ঢুকে গেলো এবং ডাইনিরা উত্তর দিতে চাইলো না। কিন্তু ম্যাকবেথ তাদেরকে ফোর্স করলো, আমি মহারাজা, আমি ম্যাকবেথ, তোমরা আমাকে উত্তর দাও। তখন ডাইনিরা বললো দাঁড়াও, তাহলে তোমাকে একটা জিনিস দেখায়, কিন্তু এইটা দেখে না তুমি অশান্তিতে ভরে যাবে। তখন কি করলো ডাইনিরা? আবার ম্যাজিক করলো। তখন 8টা ভূতের মূর্তি এলো
এবং শেষ ভূতের মূর্তিটা ব্যাংকোর মূর্তি ছিল, যে আয়না ধরেছিল, ঠিক আছে। এরপর সব কিছু অদৃশ্য হয়ে গেল, ব্যাংকো যেন একটু অস্বস্তিতে পড়ে গেল। শেষের ভবিষ্যৎবাণীটা এমন দেখালো, এই ভূতগুলো 8টা ভূত, এবং শেষে আবার ব্যাংকো দাঁড়িয়ে আছে, তার মানে কি ব্যাংকো ছেলেরাই রাজা হবে? এইরকম সে কনফিউশন নিয়ে বাড়ি আসছে। ওই গুহা থেকে বেরিয়েছে, হঠাৎ করে দেখতে পাচ্ছে তার রাজসভাসদ আসছে, এবং ব্যাংকো ম্যাকবেথের রাজসভাসদ এসে ম্যাকবেথকে খবর দিচ্ছে যে ম্যাকডাফ বলে যে ছিল সে নাকি ইংল্যান্ডে পালিয়েছে। তাহলে ম্যাকবেথের মনে হলো হ্যাঁ, তাহলে ডাইনিতে কথাগুলো সত্য প্রমাণিত হয়ে যাচ্ছে। ম্যাকডাফ সম্বন্ধে সতর্ক থাকবে বলেছিল দ্বিতীয়বার, এবারে ম্যাকডাফ ইংল্যান্ডে যোগ দিয়ে দিচ্ছে ম্যালকমের সাথে, তাহলে যাই ওর স্ত্রীকে এবং ওর বাচ্চাটাকে মেরে দিই। তখন ম্যাকবেথ এইরকম মনে করলো, এবং ম্যাকবেথ সেই চিন্তা ভাবনা নিয়ে কি করলো, ম্যাকবেথ তার স্ত্রীকে, ওই ম্যাকডাফের স্ত্রীকে এবং পুত্রকে মেরে দিল। বুঝতে পারলে কিনা? লোক পাঠিয়ে মেরে দিল। ম্যাকবেথ এইটা করলো। এবার কি হলো, ম্যাকডাফ তো ইতিমধ্যে পালিয়েছে, ম্যাকডাফ রাজার ছেলের সাথে দেখা করেছে, ম্যালকমের সাথে দেখা করেছে, এবং শেষ পর্যন্ত ম্যালকম এবং ম্যাকডাফ এদের মধ্যে যদিও কনভারসেশন রয়েছে, অনেক লম্বা চওড়া কনভারসেশন, যেখানে ম্যালকম প্রথমে বিশ্বাস করতে চায় না ম্যাকডাফকে, কিন্তু ম্যাকডাফ শেষ পর্যন্ত নিজেকে কনফিডেন্সে নিচ্ছে, এবং শেষ পর্যন্ত ম্যালকম ম্যাকডাফ সব সম্মিলিত হয়ে যাচ্ছে। ম্যাকডাফও জানতে পারছে যে তার স্ত্রীকে এবং তার পুত্রকে মেরে ফেলেছে ম্যাকবেথ, তখন সে প্রতিজ্ঞা করছে যে আমি বদলা নেবই, এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল সেনাদল বানাচ্ছে ইংল্যান্ডের রাজার সাহায্য নিয়ে, এবং সেই সেনাদল নিয়ে তারা আসছে কার বিরুদ্ধে লড়াই করবার জন্য? ম্যাকবেথের বিরুদ্ধে লড়াই করার জন্য। এবার সামনে একটা জঙ্গল পড়ছে, সেই জঙ্গলে তখন ম্যালকম এবং ম্যাকডাফ সমস্ত সৈনিকদের নির্দেশ করছে যে ম্যাকডেপের কেল্লাটাও পাহাড়ের উপরে আছে, ডানসিনিয়ান কেল্লার উপরে আছে, পাহাড়টার উপরে আছে, ওখান থেকে আমাদের সৈনিকদের সংখ্যাটাও দেখে নিতে পারে এবং সেখান থেকে তীর ছুটতে পারে। তাই প্রত্যেকটা সৈনিককে নির্দেশ দেওয়া হচ্ছে যে গাছের বড় বড় ডাল ভাঙো এবং সেইটা নিয়ে এগিয়ে যাও। যখন কয়েক হাজার সৈনিক এইটা করছে, তখন পুরো জঙ্গলটা ওদের হাতে চলে আসছে, এবং যখন এগিয়ে যাচ্ছে তখন উপর থেকে ম্যাকবেথ দেখছে যে পুরো জঙ্গল উঠে আসছে। ম্যাকবেথ ভয় পেয়ে যাচ্ছে যে জঙ্গল উঠে আসছে। ম্যাকবেথকে যখন ম্যাকবেথের একটা দূত বলতে আসছে যে জঙ্গল উঠে আসছে ডানসেনিয়ান ক্যাসেলের এগেনস্টে, ম্যাকবেথ তো বিশ্বাস করতে যায় না। ম্যাকবেথ নিজে এসেও দেখছে, তখন ম্যাকবেথ বুঝতে পারছে ডাইনিরা তার সাথে কি ছল করলো, সে বুঝতে পারছে। এরপরেও কিন্তু ম্যাকবেথের এখনো একটা বিশ্বাস রয়েছে যে কেউ তাকে মারতে পারবে না। ইতিমধ্যে লড়াই শুরু হয়ে গেছে, হঠাৎ করে কান্নার রোল শুনতে পাওয়া যাচ্ছে ভেতর থেকে। কেন? তার কারণ নাকি লেডি ম্যাকবেথ ছাদ দিকে পড়ে যাচ্ছে। লেডি ম্যাকবেথ ওই রকম গিল্টি ফিলিংয়ে ভুগছিল, অপরাধ বোধে ভুগছিল। সে কোনোদিন আর শান্তিতে ঘুমাতেই পারতো না। লেডি ম্যাকবেথ যখনই ঘুমাতো সে ঘুমের মধ্যে চলতো এবং যা যা অপরাধ করেছে সব জোরে জোরে বলে যেত। সো আলটিমেটলি লেডি ম্যাকবেথ ব্যালকনি থেকে পড়ে যাচ্ছে, ছাদের ব্যালকনি টেরিস থেকে পড়ে যাচ্ছে নিচে এবং সুইসাইড করছে বা মারা যাচ্ছে। তো ম্যাকবেথকে যখন বলা হচ্ছে যে লেডি ম্যাকবেথ মারা যাচ্ছে, তখন ম্যাকবেথ বলছে আমার কান্নাকাটির সময় নেই, এখন সামনে যুদ্ধ। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে লড়াই হচ্ছে ম্যাকবেথের সাথে ম্যালকম এবং ম্যাকডাফের সেনাদের, এবং লড়াই হতে হতে ম্যাকবেথের সৈনিকরা সব পালিয়ে যাচ্ছে, হেরে যাচ্ছে, এবং শেষ পর্যন্ত ম্যাকবেথ একা ফেসে যাচ্ছে। ম্যাকবেথকে সবাই ঘিরে ধরছে, ম্যাকডাফ এবং ম্যাকবেথ তরোয়াল নিয়ে সামনাসামনি দাঁড়িয়ে আছে। ম্যাকবেথ বলছে তুই যতই শক্তিশালী হও ম্যাকডাফ, তুই আমাকে মারতে পারবি না, তার কারণ ওই উইচরা বলে গেছে কোনো স্বাভাবিক জন্মজাত শিশু আমাকে মারতে পারবে না। তখন ম্যাকডাফ হাসছে, ওরে মূর্খ, আমার জন্মটা স্বাভাবিকভাবে হয়নি। ব্যাপারটা হয়তো তোমরাও একটু কনফিউজ হচ্ছ যে কেন স্বাভাবিকভাবে হয়নি বা কি হয়নি। আসলে ঘটনা হচ্ছে মানুষের জন্ম দুইভাবে হয়, একটা হচ্ছে ন্যাচারাল বার্থ, একটা হচ্ছে সিজার বার্থ, তাই না? তো আমরা যদি বুঝি যে এখানে সম্ভবত সিজার বার্থের কথা বলা হয়েছে, যেখানে ম্যাকডাফের জন্মের কথা বলছি আমরা, তো এখানে আমরা আলটিমেটলি দেখতে পাচ্ছি যে লড়াই হচ্ছে এবং ম্যাকবেথ বলছে তাহলে আমি লড়াই করবো না, ও রিফিউজ করতে লড়াই করতে। তখন ম্যাকডাফ বলছে তুই যদি লড়াই না করিস তোকে আমরা বন্দি করে রাখবো, তোকে আমরা খাঁচাই ভরে রাখবো এবং শহরে শহরে বাজারে বাজারে ঘোরানো হবে, সবাই তোর উপর ঘৃণা করবে। তখন সে বলে তাহলে আমি লড়াই করবো নিয়ে ম্যাকবেথ লড়াই করছে, এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ম্যাকডাফ শেষ পর্যন্ত ম্যাকবেথের শিরচ্ছেদ করছে, ম্যাকবেথকে মেরে ফেলছে। অ্যান্ড দাস দ্য স্টোরি অফ ম্যাকবেথ এন্ডস। এবং শেষে ম্যালকম রাজার ছেলে ম্যালকম রাজা হচ্ছে, এবং এইভাবে বিয়োগান্ত নাটকটি সমাপ্ত হচ্ছে। সো দিস ইজ দ্য স্টোরি অফ ম্যাকবেথ। ম্যাকবেথের এটা একটা গল্প, এটা একটা বিয়োগান্ত নাটক ছিল, এবং আশা করি যেটুকু বললাম সবাই বুঝে গেছে। কয়েকটা লিটারারি টার্মস অবশ্যই মনে রাখতে হবে তোমাকে। দেখো, রাউন্ড ক্যারেক্টার আর ফ্ল্যাট ক্যারেক্টার ব্যাপারটা বুঝতে হবে। যদি কোনো চরিত্র ভালো ছিল প্রথমে বা যেমনই ছিল, শেষ পর্যন্ত যদি আলাদা হয়ে যাচ্ছে তাহলে ক্যারেক্টারটা ঘুরে যাচ্ছে, তাহলে এটা রাউন্ড ক্যারেক্টার। ম্যাকবেথ প্রথমে ভালো ছিল, শেষে খারাপ হয়ে যাচ্ছে, তাহলে এটা একটা রাউন্ড ক্যারেক্টার। কিন্তু কোনো চরিত্র প্রথম থেকেই খারাপ ছিল এবং শেষ পর্যন্ত খারাপই থেকে যাচ্ছে, সেটাকে ফ্ল্যাট ক্যারেক্টার। প্রথম চরিত্র ভালো ছিল, শেষেও ভালো থেকে যাচ্ছে, সেটা হলো ফ্ল্যাট ক্যারেক্টার। মানে যদি ক্যারেক্টারটা পরিবর্তিত হয়ে যায় শেষ পর্যন্ত, সেটাকে রাউন্ড ক্যারেক্টার বলবো। যদি পরিবর্তিত না হয়, একই রয়ে যায়, তখন সেটাকে ফ্ল্যাট ক্যারেক্টার বলবো। সো দিস ইজ দ্য স্টোরি অফ ম্যাকবেথ। নিশ্চিতভাবে এটা একটা কমপ্লিকেটেড ফ্ল্যাট ক্যারেক্টার।
কয়েকটা যদি গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বলি পরীক্ষার দৃষ্টিকোণ থেকে, তাহলে অবশ্যই ক্যারেক্টার অফ ম্যাকবেথ, ম্যাকবেথ অ্যাজ এ ট্র্যাজিক ক্যারেক্টার, ম্যাকবেথ ট্র্যাজিক ক্যারেক্টার অফ লেডি ম্যাকবেথ, এবং এখানে পটাশ সিন থেকে শুরু করে ব্যাঙ্কোয়েট সিন, এগুলো 5-এর জন্য ইম্পর্টেন্ট। বড় প্রশ্ন হিসাবে ক্যারেক্টার অফ ম্যাকবেথ, ক্যারেক্টার অফ লেডি ম্যাকবেথ, ঠিক আছে, অ্যাজ এ ট্র্যাজিক ক্যারেক্টার, ম্যাকবেথ অ্যাজ এ ট্র্যাজিক ক্যারেক্টার, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বুঝতে পারলি কিনা, এবং অ্যাজ এ সাকসেসফুল অ্যাজ এ ট্র্যাজেডি, এই সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো ওভারঅল সব কিছু ম্যাকবেথের গল্পটা বললাম, হোপফুলি ইউ হ্যাভ এনজয়েড ইট। অ্যান্ড বলো এবার যদি কারো কিছু প্রশ্ন আছে অবশ্যই এবার বলতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড গাইস। বাই দ্য ওয়ে, যারা এই ভিডিওটা দেখছো ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 4-এর জন্য বানালাম, তবে অন্যান্য ইউনিভার্সিটিতেও এই পড়াটা রয়েছে, এসকেবি ইউনিভার্সিটিতেও রয়েছে, আর অন্যান্য ইউনিভার্সিটি রয়েছে, কারণ ম্যাকবেথ এমন একটা পড়া যেটা সবারই থাকে কম বেশি। এই ভিডিওটা তোমাদের সবার জন্য বানালাম, আশা করি তোমাদের কাজে লাগবে। তবে যদি এই ভিডিওটা কোনোভাবে পছন্দ হয়েছে, শেয়ার করো বন্ধুদের মধ্যে, অ্যান্ড ইয়েস সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড লাইক দিস। যারা ক্যালকাটা ইউনিভার্সিটি পড়ছো তারা চাইলে আমাদের অনলাইন কোর্সে জুড়তে পারো। ফোন নাম্বার শেয়ার করলাম 8926939467, আবার শেয়ার করছি 8926939467। ক্যালকাটা ইউনিভার্সিটির ক্লাস শুরু হয়ে গেছে সাকসেসফুলি, ইউ ক্যান জয়েন আস গাইজ। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড গাইজ।